খুরশিদ, আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যম সংস্কার কমিশন অনেকগুলি আসলে প্রস্তাবনা দিয়েছে। এর মধ্যে মালিকানা প্রসঙ্গে দিয়েছে, বেতন কাঠামো কত হবে। আমি একটি বিষয় আপনাকে বলতে চাই যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থায় ১৩৭টি মেডিকেল কলেজ হয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ২৬টিকে বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র মান রক্ষার ক্ষেত্রে, কারণ ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ধ হয়ে গেছে গত সরকারের আমলেও। আপনিও কি মনে করেন যে এই পরিবর্তনগুলো আদৌ আসলে সম্ভব কিনা, বা কোনো কোনো ক্ষেত্রে সমাধানের জন্য গণমাধ্যম যেগুলো আসলে স্ট্যান্ডার্ডে নাই সেগুলো বন্ধ করা প্রয়োজন হতে পারে? আপনার মতামত জানতে চাই। গণমাধ্যম বন্ধের পক্ষপাতীরা, জি, কোনো গণমাধ্যমই বন্ধ করা উচিত না। গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হতে পারে, তো কিন্তু গণমাধ্যম বন্ধ করা কোনো সুস্থ পদক্ষেপ হবে না। গণমাধ্যম বিকাশের জন্যে, এক শক্তিশালী গণমাধ্যম গড়ে ওঠার জন্য যেটা দরকার, যে আইনগত এবং একটা মুক্ত পরিবেশ নিশ্চিত করা, যেখানে এবং একটা জিনিস মনে রাখতে হবে, বেসরকারি গণমাধ্যম আসলে শেষ পর্যন্ত একটা টেকসই প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে, লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে। কারণ বেসরকারি গণমাধ্যমকে তো সরকার কোনো রকম আর্থিক সহায়তা দেয় না, তো একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই সেই গণমাধ্যমটা পরিচালিত। এখন পৃথিবী জুড়ে তাই বেসরকারি গণমাধ্যম, কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া তো ন্যূনতম ক্রাইটেরিয়াগুলো ঠিক, হ্যাঁ, ন্যূনতম ক্রাইটেরিয়াগুলো ঠিক করে দিতে হবে, যে ইয়েস এইটা। কিন্তু যেগুলো ঠিক করেছে এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? আপনি তো যেটা কমিশন প্রস্তাব করেছে, কমিশন যেটা প্রস্তাব করেছে, অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের স্বপ্নের কথা বলেছে। বাস্তবে এটা প্রয়োগ করা অনেক কঠিন, এবং বাস্তবে প্রয়োগ করতে গেলে যা করা উচিত সেটার কোনো লক্ষণ দেখছি না আমরা। আরেকটা জিনিস বলতে চাই আমি, যে বেসরকারি গণমাধ্যম তো একটা প্রসঙ্গ, আরেকটা হচ্ছে যে আমাদের বেতার টিভি স্বায়ত্তশাসন, এটা বহু বছর ধরে, বহু যুগ ধরে বলা হচ্ছে। আমরা গত 7 মাসে আশা করেছিলাম যে এই সরকার বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে, বাংলাদেশ রেডিওকে স্বায়ত্তশাসন দেবে এবং একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, যেটা জনবান্ধব গণমাধ্যম হিসেবে গড়ে উঠবে। সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবং আমি এই বিটিভি এবং রেডিও নিয়ে আমি খুব আপসেট, এবং যে প্রস্তাব করা হচ্ছে সেই প্রস্তাবের অনেক কিছুই ইট সাউন্ডস ভেরি গুড, যে ইয়েস সাংবাদিকদের বেতন এরকম হতে হবে, ঢুকতে পারবে না, ৩০,০০০ টাকা বেতন হয়, এগুলো কি আপনার কাছে খুব বেশি স্বপ্নের মতো মনে হয়? স্বপ্নের মতন মনে হয় এই কারণে যে আমি দেখেছি যে অনেক গণমাধ্যম কর্মী ৫,০০০ টাকা বেতনেও কাজ করছে, ঢাকাতেই কাজ করছে, টাকা ছাড়াও কাজ করছে। টাকা ছাড়াও কাজ করছে। এরকম পরিস্থিতিতে কাজ করছে কেন? টোটাল গণমাধ্যমের যে সংস্কার দরকার ছিল, সে এবং আলটিমেটলি গণমাধ্যমকে টেকসই করা, লাভজনক করা এবং মুক্ত স্বাধীন করা, সেই জায়গায় কিন্তু অনেক বিষয়ই মিসিং মনে হয়েছে আমার। কমিশনের রিপোর্ট আমি সুপারিশগুলো দেখেছি, ওদের 16 পৃষ্ঠার সুপারিশে অনেক কথা বলেছে, কিন্তু অনেক কিছু ভালো কথা আছে, অনেকগুলো ভালো কথা বাস্তবায়ন করা উচিত, বাস্তবায়নযোগ্য কিনা সেটা দেখতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো বাস্তবায়ন করা উচিত, যে সেটা দেখে কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, যে হ্যাঁ এটা আমরা করে ফেলবো, তো সেরকম জায়গাগুলোতে কাজ করা উচিত। আর কমিশনের পুরো রিপোর্টটা ইমিডিয়েটলি পাবলিক করে দিয়ে, যাতে এটা নিয়ে খুব দ্রুত সিদ্ধান্তের পর্যায়ে আসতে পারে, কারণ সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যায়ে না আসলে অর্থহীন। ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আপনার কাছে জানবো যে আজকেও তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার যেভাবে হটিয়েছি আমরা সবাই মিলে, সবগুলো দল মিলে, সেই জায়গাতে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। এটি বারবার প্রত্যেকটি বক্তব্যে আসলে তিনি বলেন, কিন্তু সেই অনুযায়ী আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসও আসলে যখন ডাকেন, সবাই যখন যায়, মনে হয় যে একটা সবাই এক হয়ে গেছেন আসলে, কিন্তু তারপরেই আবার দেখি যে সেই আগের ডিসটিউনের যে ঢেউ আমরা দেখতে পাই, সেটি আসলে কিভাবে সম্ভব সবাইকে এক করা, বা এটি আসলে হচ্ছে না নাকি হচ্ছে বলে আপনি মনে করেন? এটা তো খুব সহজ পথ, হচ্ছে বলে আমার বিশ্বাস। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদে নির্বাচন করবেন। এই মুহূর্তে নির্বাচনটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়, আমার দলও মনে করে। সেটি এমন যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে ফেরা, এদেশের মানুষ কিন্তু আমার বিবেচনায় খুবই গণতন্ত্র প্রিয়, এবং গণতন্ত্রের জন্যই তারা 71-এ যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুক্ত। তারা একটা মুক্ত ভাবাপন্ন পরিবেশে থাকতে চায়, এবং পাকিস্তানও কিন্তু সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রের প্রশ্নে, এবং সেই পাকিস্তান টেকে নাও গণতন্ত্র যখন তিরোহিত হয়েছে, নির্বাসিত হয়েছে, কবরস্থ হয়েছে, তখন কিন্তু পাকিস্তান আর টেকে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, যেমন 70 যে নির্বাচন,
একটি দল বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে তাকে ভোট দিয়েছে, পাকিস্তানিরা সেখানে ক্ষমতা হস্তান্তর করতে দাঁড়াতে পারেনি আর। হ্যাঁ, পারেন। এই কারণে মুক্তিযুদ্ধ কিন্তু ঠিক তেমনি এই যে 3টা নির্বাচন, তারপরে এই নির্বাচনে যে কর্মকাণ্ড, যে অবস্থা, মানে এইরকম মানে এটা কি বলবো, এটাকে ভয়ঙ্কর জালিয়াতি। মানুষ তো সবই তার চোখের সামনে হচ্ছে, বিরোধিতা করছে, গুম হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু মানে আমি ছোট্ট করে একটু শুধু আপনাকে জানতে চাই যে নির্বাচন তো আসলে আসবেই, মানে 5 বছর পর বলি বা যেভাবে হোক, বিতর্কিত হোক, অবাধ সুষ্ঠু হোক, কিন্তু সংস্কারের যে প্রশ্নটি বারবার তোলা হচ্ছে, এটি তো বারবার এই সুযোগ আসলে আসে না, মানে সেটিও আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত? সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া। সরকারের উচিত হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে, জনগণ যাদেরকে পছন্দ করে তাদের হাতে ক্ষমতান্তর করলে, আর তার আগে একটা ভালো নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার। সংস্কার কিন্তু এমন না যে এই যে বাংলাদেশের সংবিধান যখন প্রণীত হয়েছে, এর থেকে ভালো সংবিধান ছিল না। তো সেই সংবিধানের 4র্থ সংশোধনীতে তো একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের, তা আবার শেখ মুজিবের হাত থেকে। শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডে গণতন্ত্রের সপক্ষে ছিল, তারপরেও আমরা সেই পরিস্থিতি লক্ষ্য করেছি বাকশালের মধ্য দিয়ে। এখন যে পরিস্থিতিটা হচ্ছে, আমি সংস্কার করে দিলে এই সংস্কার, এই সংবিধান তো কুরআন না, এটা অনুসরণ, এটা পরিবর্তনযোগ্য। আমি একটা ভালো নির্বাচিত সরকার, সেই সরকার যদি ব্যর্থ হয়, পরবর্তী একটা সরকার আসবে, যেটা হতে হতে আমরা কিন্তু শেখ হাসিনা মানে বাতিল করছে। সেটি হচ্ছে কেয়ারটেকার, আমার একটা সরকার ব্যবস্থা যে কোনোভাবে আসছিল, তুলনামূলকভাবে মানুষ সেটাকে গ্রহণ করেছিল। ত্রুটি ছিল না আমি বলবো না, ছিল। সেই জায়গায় আমরা টিকসই করতে পারি না। এখন এই সরকারের সেই সুযোগটা আসছে বলে আমি বিশ্বাস করি, কারণ এই সরকার প্রধান এবং সরকারের সঙ্গে যারা আছে, এখনো পর্যন্ত আমার কাছে দৃঢ় বিশ্বাস যে তারা একটা ভালো কাজ বা ভালো নির্বাচন করে তারা স্বক্ষেত্রে ফিরতে চায়, এবং একাধিকবার তারা বলছে। আমি একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে ঐক্যবদ্ধতার ক্ষেত্রে আর কোন স্টেপগুলো নেওয়া যেতে পারে, একেবারে সংক্ষেপে যদি বলেন। আমার কাছে মনে হয় ঐক্যবদ্ধতার জন্য যে জিনিসগুলো আমাদের ভাঙতেছে সেগুলোর বিপরীত কাজগুলো করা। আমাদের মধ্যে অতি বেশি কথাবার্তা বলা, এক দলের রেসপেক্ট, পলিটিক্যাল রেসপেক্টটা যেভাবে হারিয়ে গেছে, আমরা খোঁচা মারা কথা বলে বাদ দিয়ে বাংলাদেশের জন্য কল্যাণকর রাজনীতিতে কে কীভাবে পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে চাই, সেটাকে এক কথা যদি বলি যে পজিটিভ রাজনীতির একটা ট্রেন থাকা উচিত। ঠিক আছে, আপনি যে বললেন যে ডিবেট হবে, হেলদি ডিবেট হবে, সুতরাং সবাই বাংলাদেশ চাই, বাংলাদেশের একটা, যেটা বলছে উনি বলছে ড্রিম স্টেট, আমি বলবো যে একটা গুড গভর্নেন্স স্টেট চাই। এই গুড গভর্নেন্স স্টেটের জন্য আমি একটা হাম্বলি ডিজেক্ট করে বলি যে গুড গভর্নেন্সের জন্য ইনস্টিটিউশন দরকার, এই ইনস্টিটিউশনগুলো আসলে নষ্ট, এটা স্বীকার করতে হবে। হাসনাইন খুরশিদ, আপনার কাছে ছোট করে জানতে চাই যে ঐক্যবদ্ধতাটা আসলে আমাদের মূল বক্তব্য, আর কি এই জায়গাতে আর কি করা যেতে পারে বলে আপনি সাংবাদিক আমি মনে করি যে ঐক্যের জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার হচ্ছে প্রত্যেকটি দলের তার নিজস্ব যে চিন্তা, সেই চিন্তাগুলোকে নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। সংসদ নির্বাচনে যার যার ম্যানিফেস্টো নিয়ে যাবে, আমি গণপরিষদ চাই, আমি এটা চাই, আমি এটা চাই, যার যার ম্যানিফেস্টো নিয়ে সবাই নির্বাচনে যাক। নির্বাচনে মানুষ যার পক্ষে রায় দেবে সেটাই আসলে ক্ষমতায় গিয়ে নির্বাচনের পরে সেটা বাস্তবায়ন করবে, এর বাইরে কোনো বিকল্প নেই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি সময় আসলে বলে দেবে, তবে যে কথাটি সবগুলো দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখনই একটি ফাটল তৈরি হচ্ছে, মনে হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের কোনো ধরনের নড়াচড়া শুরু হলে কিন্তু সবাই আমরা এক হতে যেতে দেখেছি। আমরা মনে করি যে আসলে এই ঐক্যবদ্ধতা আছেই, বরং আমরা বিশ্বাস করি, এবং এটি আরও যত মজবুত হবে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বা বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।